আজকের ভিডিওতে সকলকে স্বাগত জানাই। আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব তা হলো ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম অর ডিবিএমএস। ডিবিএমএস কি? আমরা আগেই জেনেছি যে আমরা ডেটাবেসের মাধ্যমে কাজ করে আমরা অনেক ডেটাকে, একটা বিশাল আয়তনের ডেটাকে আমরা একটা জায়গায় স্টোর করে রাখতে পারি এবং সেই ডেটাগুলো থেকে খুব সহজে আমরা সেই ডেটাকে নিয়ে কাজ করতে পারি। এখন এই ডেটাকে নিয়ে কাজের সুবিধাটা করে দেয় কিন্তু ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম। তাহলে ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম কি? ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম হলো একটা সফটওয়্যার বা একটা সিস্টেম যেটা কিনা ডেটাবেস মধ্যস্থ ডেটাগুলোর কার্যপ্রণালীকে নিয়ন্ত্রণ করবে। মানে ডেটার উপরে যাবতীয় কাজ এই ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের মাধ্যমে হবে। তাহলে এরকম একটা স্ট্রাকচার যদি আমরা মনে করতে পারি যে একটা স্ট্রাকচারের ইউজার আছে, ডেটাবেস ইউজার, ডিবি ইউজার আছে, আর এইখানে মনে করো সাপোজ ডেটাবেস আছে, এখানে ডিবি আছে, ডেটাবেস। তাহলে এর মাঝামাঝি একটা পোর্শানে আমরা ডিবিএমএস এটাকে বলতে পারি। ডিবিএমএস সে কিন্তু ইউজার ইন্টারাক্ট করছে ডিবিএমএসের সাথে, এবং ডিবিএমএস ডেটাবেস স্টোরেজকে নিয়ে কাজ করছে। মানে ডেটাবেসের যাবতীয় ডেটা সংক্রান্ত কার্যপ্রণালী এই ডিবিএমএসের মাধ্যমে নিয়ন্ত্রিত হচ্ছে। তো এই ডিবিএমএসের উদাহরণ হিসাবে আমরা বলতে পারি 1 নম্বর ওরাকেল, 2 নম্বর এসকিউএল সার্ভার। এইসব সফটওয়্যার পাওয়া যায় যেগুলো ডিবিএমএস বা ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম সফটওয়্যার, এগুলোর মাধ্যমে আমরা ডেটাবেস নিয়ে কাজ করতে পারি। 3 নম্বর হচ্ছে মনে করো DB2, 4 নম্বর হচ্ছে MySQL, 5 নম্বর হচ্ছে সাপোজ যেটা আমাদের মাইক্রোসফটের আছে MS অ্যাক্সেস। আমাদের সিলেবাসে ক্লাস 12-এর কম্পিউটার অ্যাপ্লিকেশনের সিলেবাসে এই MS অ্যাক্সেস নিয়ে প্র্যাকটিক্যাল আছে। আচ্ছা, তাহলে ডিবিএমএস হচ্ছে একটা ম্যানেজমেন্ট সিস্টেম যেটা কিনা ডেটাবেস সংক্রান্ত যাবতীয় কার্যপ্রণালী বা কার্যকারিতা নিয়ন্ত্রণ করবে। সে হতে পারে ডেটা ইনসার্ট, ডিলিট বা ডেটাবেস তৈরি, আরও অনেক রকমের কাজ হয়, বহু রকমের কাজ হয়। সমস্ত কাজগুলোই এই ডিবিএমএসের মাধ্যমে নিয়ন্ত্রিত হবে। আচ্ছা, এবার তাহলে আমরা ওই ডিবিএমএসের কাজগুলো সম্পর্কেই জানবো। কাজগুলোকে আমরা পরোক্ষভাবে ডিবিএমএসের সুবিধাও বলতে পারি। তাহলে পরের পয়েন্টে আসছি, ডিবিএমএসের কাজ। এর কাজ বা সুবিধাও বলা যাচ্ছে, মানে যে কাজগুলো আমাদের জন্য করবে ডিবিএমএস সেইগুলোই আমাদের সুবিধা হবে। 1 নম্বর কাজ, প্রথমেই আমরা বলতে পারি আমাদের জন্য এই ডিবিএমএস কী করবে? ডেটাবেস বানিয়ে দেবে, ডেটাবেস তৈরি করবে, ক্রিয়েট ডিবি, ডেটাবেস তৈরি করবে। ঠিক আছে, ডেটাবেস তৈরি করার অর্থ এই নয় যে শুধু ডেটাবেস স্টোরেজটা তৈরি করবে, তার মধ্যস্থিত সমস্ত টেবিল তৈরি হবে, কোয়ারিটা তৈরি হবে, ভিউ তৈরি হবে, বিভিন্ন রকম ক্রিয়েশনের কাজগুলো ডেটাবেস করছে। তাহলে একটা ডেটাবেস তৈরি করতে গেলে ডিবিএমএসের দরকার হচ্ছে, ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম সেটা আমাদের করে দিচ্ছে। 2 নম্বর, মনে করো ডেটাবেস তৈরি হওয়ার পরে বা টেবিল তৈরি হওয়ার পরে তার মধ্যে আমরা কি করি? ডেটা আমরা প্রবেশ করাই, ইনসার্ট করি, বা সেই ডেটাকে অথবা সেটাকে করতে পারি আপডেট করতে পারি ডেটাগুলোকে, অথবা সেই ডেটাগুলোকে আমি ডিলিটও করতে পারি। তাহলে ডেটা ইনসার্ট, আপডেট, ডিলিট এই সম্পর্কিত এই কাজগুলো ডিবিএমএসের মাধ্যমে হয়ে থাকে। ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম আছে বলেই এই কাজগুলো আমাদের করতে সুবিধা হয়, বা আমরা ডিবিএমএসের মাধ্যমে ডেটা ইনসার্ট, আপডেট, ডিলিট করে থাকি। 3 নম্বর, এটা হতে পারে
এখন শুধু ডেটা ইনসার্ট আপডেট ডিলিট এইসব হলেই তো হবে না। তাহলে যা হোক ডেটা বা যে কোনো ডেটা আমরা যদি ইনসার্ট করি বা আপডেট করি ডিলিট করি এগুলো তো করতে দিলে চলবে না, কেননা ডেটাবেসের একটা নির্দিষ্ট রুল রেগুলেশন আছে, সেই রুল রেগুলেশন মেনে ডেটা ইনসার্ট হবে বা আপডেট হবে বা ডিলিট হবে। তাহলে আমাদের নিশ্চয়ই অবৈধ ডেটা প্রবেশে নিশ্চয়ই কোনো রেস্ট্রিকশান থাকবে যে অবৈধ ডেটা প্রবেশ করতে দেবে না। এখন অবৈধ ডেটা জিনিসটা কি ওটা আমরা পরে জানবো। তাহলে 3 নম্বর কাজ হচ্ছে ইললিগাল ডেটা বা অবৈধ ডেটা প্রবেশে বাধা দেবে, অবৈধ ডেটা ইনসারশানে বাধা দেবে। সাপোজ আমি উদাহরণস্বরূপ বলতে পারি যে আমাদের একটা টেবিলে স্টুডেন্ট সংক্রান্ত ডেটা স্টোর আছে, আমি সেখানে একটা রোয়ের মধ্যে কোনো স্টুডেন্টের রেকর্ড না রেখে আমি স্টুডেন্টের নামের জায়গায় আমি তার ডেট অফ বার্থ বা অ্যাড্রেস বসিয়ে দিলাম, অথবা স্টুডেন্টের ডেট অফ বার্থের জায়গায় আমি তার নাম বসিয়ে দিলাম। তো এই ধরনের ডেটাগুলো অবৈধভাবে ওই সেলের মধ্যে বা ওই রোয়ের মধ্যে প্রবেশ করার চেষ্টা করা হচ্ছে, তো সেইগুলো প্রবেশ করতে দেবে না, সেগুলো ইনসারশানে বাধা দেবে এই ডিবিএমএস এর পদ্ধতিও আছে। বা যে কোনো রকম ডেটা আমরা ইচ্ছামতো যে প্রবেশ করাতে পারবো সেগুলো প্রবেশে বাধা দেবে। 4 নম্বর হচ্ছে এবার অবৈধ ডেটা প্রবেশে যেরকম বাধা দিচ্ছে, বৈধ ডেটাগুলো যদি কেউ ইচ্ছামতো ডিলিট করে দিতে চায় বা আপডেট করে অন্য পাল্টে দিতে চায় ডেটাগুলোকে, সেগুলোতেও বাধা দেওয়া উচিত। তার মানে 4 নম্বর পয়েন্ট আমি বলতে পারি বৈধ ডেটা বা যেটা আমাদের কার্যকরী ডেটা বা বৈধ ডেটা আপডেট অর ডিলিট এ বাধা দেবে। এই কাজগুলো ডিবিএমএস করবে। 5 নম্বর কাজও করবে। 5 নম্বর কাজটা হচ্ছে সাপোজ 5 নম্বর একটা কাজ হচ্ছে একই ডেটা আমরা যদি একটা টেবিলের মধ্যে বারবার প্রবেশ করাতে চাই, সেম রোয়ের ডেটাগুলো পুরোপুরি সেম, যেটা আগে প্রবেশ করানো, যেটা আগে আমরা একটা রেকর্ড হিসেবে আমরা ইনসার্ট করেছি অলরেডি, সেই রেকর্ডটা আবার আমরা পুনরায় ইনসার্ট করতে চাইছি ওই সেম টেবিলের মধ্যে। সেই ধরনের কাজ করা মানে হচ্ছে আমাদের এক্সট্রা স্টোরেজ বা একটা এক্সট্রা স্পেস অ্যালোকেট করবে, তার জন্য আমাদের স্টোরেজ কনজিউম করবে, স্টোরেজ বেশি লাগবে। তো এই ধরনের ডেটা তো রাখার কোনো দরকার নেই, ডুপ্লিকেট ডেটা যেটাকে বলা হচ্ছে। তো এটা একটা রিডান্ডেন্সি বা যাকে বলে প্রাচুর্যতা। তো এই রিডান্ডেন্সিতে বাধা দেবে বা এই রিডান্ডেন্সিগুলোকে হ্রাস করবে ডিবিএমএস। তাহলে ডেটা প্রাচুর্যতা বা রিডান্ডেন্সি হ্রাস করবে ডিবিএমএস। বোঝা গেল? মানে একই ধরনের ডেটা বারবার প্রবেশ করাতে দেবে না বা ডেটা রিডান্ডেন্সি হ্রাস করবে। আচ্ছা, 6 নম্বর হচ্ছে এবার আমরা চাইছি আমাদের একটা বিশাল আকারের ডেটাবেস অলরেডি হয়ে গেছে সাপোজ, তো ওই ডেটা থেকে আমরা খুব দ্রুত ডেটা অ্যাক্সেস করতে পারবো কোয়ারির মাধ্যমে, বা খুব দ্রুত ওটাকে নিয়ে কাজ করতে পারবো, কোনো ডেটাকে আপডেট করতে পারবো, খুব দ্রুত একটা ডেটা রেকর্ডে আমরা মডিফাই করে দিতে পারবো। তো এই কাজগুলো করার জন্য কোয়ারির ব্যবহার আছে। তো এই কোয়ারির মাধ্যমে আমরা খুব দ্রুত কোনো লক্ষ লক্ষ বা কোটি কোটি ডেটার মধ্য থেকে একটি ডেটা বা দুটি ডেটা বা অল্প সংখ্যক ডেটার মডিফাই, ডিলিট বা সার্চ করে বার করা, এই ধরনের কাজগুলো আমরা করব এই ডিবিএমএসের মাধ্যমে। ডিবিএমএস বা এই সফটওয়্যারটা আমাদের ওই ডেটাবেস স্টোরেজ থেকে ওই ধরনের ডেটাগুলোকে আমাদের আকাঙ্ক্ষিত বা আমাদের যেগুলো দরকারি ডেটাগুলোকে খুঁজে বার করতে, খুব তাড়াতাড়ি খুঁজে বার করতে সাহায্য করবে। তো কুইক এই কাজটা করার জন্য ডিবিএমএস দরকার। তার মানে দ্রুত ডেটা অ্যাক্সেস করবে বা বাংলায় যদি বলি আহরণ করবে।
দ্রুত ডেটা অ্যাক্সেস করার জন্য ডিবিএমএসের একটা কাজ। আচ্ছা, 7 নম্বর যদি আমি একটা কাজ বলি, এখন অনেক সময় দেখা যায় যে ডিবিএমএস বা ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম যে সফটওয়্যারটা, ওটা চলতে চলতে কোনো কারণে ওটার মধ্যে কোনো একটা এরার দেখা দিল বা সফটওয়্যারটা কিছু গণ্ডগোল দেখা দিল, সফটওয়্যারটা কাজ করা বন্ধ করে দিল। সেক্ষেত্রে তো তাহলে আমাদের ডেটাবেস স্টোরেজের মধ্যে যে ডেটাগুলো ছিল সেগুলো সমস্ত কিছু আমাদের হাতের বাইরে চলে যাবে, নষ্ট হয়ে যাবে। সে ডেটাগুলোকে আমরা ভবিষ্যতে আর পাবো না। তো এই এই সমস্যাটা দূর করার জন্য ডিবিএমএসের একটা পদ্ধতি আছে, যাকে বলা হচ্ছে ব্যাকআপ নেওয়া, ডেটাবেসের ব্যাকআপ নেওয়া যায়, বা ব্যাকআপ যদি বাংলায় বলি প্রতিলিপি রাখা যায়। মানে ব্যাকআপ বলতে কি, আমরা যতটুকু ডেটা আমাদের জমা হয়েছে স্টোরেজের মধ্যে সেই ডেটাটাকে আমরা ব্যাকআপ আকারে অন্য একটা ফাইল করে সেটা আমাদের কোনো এক্সটার্নাল ডিভাইসে আমরা রেখে দিতে পারি। তাহলে কি হবে, আমাদের কম্পিউটারে রাখা ডেটাবেসটা নষ্ট হয়ে গেলেও আমরা ওই এক্সটার্নাল ডিভাইস থেকে আবার ওই কপি থেকে আমরা আমাদের আগের ডেটাগুলো ফিরে পেতে পারবো। তাহলে ব্যাকআপ হিসাবে আমাদের রাখতে পারি ডেটাগুলোকে, দরকারি ডেটা আমাদের ব্যাকআপ হিসাবে রাখা উচিত। আচ্ছা, 8 নম্বর হচ্ছে যেটা সচরাচর হয়ে থাকে ডিবিএমএসের মধ্যে, কোনো যে কোনো লোককে বা যে কোনো একটা ইন্ট্রুডারকে প্রবেশ করতে দিলে সে তো ডিবিএমএসের ইলিগ্যাল ব্যবহার করবে, ইলিগ্যাল ইউজ হবে, সেটা আমরা করতে বাধা দেব। তা সেটার জন্য ডিবিএমএসের মধ্যে সিকিউরিটির অপশান আছে, তাহলে ডেটার নিরাপত্তাটা বজায় রাখছে। তাহলে 8 নম্বর অপশান কাজ করছে, যেটা সিকিউরিটির কাজ করছে বা গোপনীয়তা রক্ষা করছে ডেটার। আচ্ছা, 9 নম্বর হচ্ছে একই ডেটাবেসে একাধিক ইউজার একসাথে কাজ করতে পারে, এই সুবিধাটা ডিবিএমএস আমাদের দেয়। তাহলে মোর দ্যান ওয়ান একাধিক ইউজার একই ডেটাবেসে কাজ করার সুবিধা করে দেয়। বুঝা গেল? একই ডেটাবেসে কাজ করার সুবিধা ডিবিএমএস আমাদের করে দেয়। আচ্ছা, 10 নম্বর, যেটা এতক্ষণ বললাম এগুলোর ওপরই ডিপেন্ডেন্ট, আমরা বলেছি অলরেডি যে আমাদের এর ফলে ডেটাবেসের মাধ্যমে আমরা ডেটা স্টোর করার ফলে বা ডেটাবেস নিয়ে কাজ করার ফলে আমাদের সময় অনেক সেভ হয়, টাইম সেভ হয়, এবং এর ফলে আমাদের টাইম সেভ হলে পরোক্ষভাবে আমাদের অর্থ সেভ হয়, মানে সময় ও অর্থ সেভ হয় ডেটাবেস নিয়ে কাজ করলে। তাহলে এগুলো গেল ডিবিএমএসের কাজ, বা পরোক্ষভাবে আমরা ডিবিএমএসের সুবিধাও বলতে পারি। আচ্ছা, এবার 3 নম্বর একটা পয়েন্টে আসছি, ডিবিএমএসের অসুবিধা বলতে আমরা অসুবিধা অর্থে সেরকম অসুবিধা তো অর্থে আমরা সেই একটা মূল পয়েন্টেই চলে যাব, অর্থের ব্যাপার, টাকা পয়সার ব্যাপার। যদি আমরা অসুবিধাটা বলি, অসুবিধার অর্থে তাহলে প্রথমেই বলবো আমাদের সফটওয়্যার কিনতে হবে। 1 নম্বর, সফটওয়্যারটা কিনতে হবে, আর সেই কেনার জন্য আমাদের খরচ করতে হবে। তাহলে ব্যয় সাপেক্ষ সফটওয়্যারের ডিবিএমএস দামি। 2 নম্বর হচ্ছে, আচ্ছা, সফটওয়্যার দামি। আর 2 নম্বর, সাপোজ একটা উন্নত মানের ডিবিএমএস চালাতে গেলে আমাদের উন্নত মানের কম্পিউটার দরকার, উন্নত মানের প্রসেসর, র্যাম,
এইগুলো দরকার, উন্নত মানের কম্পিউটার। উন্নত মানের কম্পিউটারের জন্য খরচ হবে। 3 নম্বর যেটা হচ্ছে একটা DBA লাগবে, ডেটাবেস অ্যাডমিনিস্ট্রেটর। এক ব্যক্তির প্রয়োজন হবে যিনি কিনা ডেটাবেস সংক্রান্ত কাজকর্ম জানেন, ওয়েল ট্রেন্ড। আর এই DBAকে খরচ করে স্যালারি দিয়ে রাখতে হবে, তাহলে প্রত্যেকটা পয়েন্টেই আলটিমেট খরচের বিষয় এসে যাচ্ছে। 4 নম্বর হচ্ছে একটা পয়েন্ট আছে যেটা আমি সুবিধা হিসাবে একটা সুবিধা আমি দেখিয়েছি যে ব্যাকআপ রাখা যায় বলে একটা সুবিধা ছিল, এই যে ব্যাকআপ বা প্রতিলিপি রাখা। এখন এই ব্যাকআপ বা প্রতিলিপি রাখাটা মনে করে কিন্তু ব্যাকআপটা রাখতে হয়, তাহলে প্রতিদিন বা 2 দিন ছাড়া বা 1 দিন ছাড়া কাজগুলোর ডেটাবেসের মধ্যে যে তথ্য এক্সট্রা চলে আসে সেটার ব্যাকআপ রাখা দরকার। নাহলে আমরা সেই ডেটাবেসটাকে ভবিষ্যতে যদি সেই ডেটাবেসটা ক্র্যাশ হয়ে যায় বা কিছু হয়ে যায় সেটাকে আমরা রিকভার করতে পারবো না। তো ব্যাকআপটা রাখার সুবিধাটা যেরকম DBMS আমাদের দিচ্ছে ওটা একটা সুবিধা, কিন্তু ওই ব্যাকআপ রাখতে গেলে আমাদের মনে করে ব্যাকআপটা নিতে হবে, এটা আবার একটা অসুবিধা। তাহলে তথ্যগুলি প্রতিদিন ব্যাকআপটা আপডেট রাখতে হবে। ব্যাকআপ প্রতিদিন আপডেট রাখাটা একটু অসুবিধাজনক মনে করে এই কাজটা করতে হয়। তাহলে এগুলো হচ্ছে DBMS-এর অসুবিধা। ঠিক আছে, আচ্ছা এবার আমি একটা বিষয় একটু বলবো, এখানেই বলি। ডেটা ডিকশনারি। ডেটা ডিকশনারি কী জিনিস? ডিকশনারিতে আমরা জানি বিভিন্ন রকম তথ্য সঞ্চিত থাকে, মিনিংফুল কোনো শব্দ, মানে আমাদের ওয়ার্ড ডিকশনারি যেটা থাকে, শব্দের মিনিং এসব রাখা থাকে। কিন্তু এখানে ডেটা ডিকশনারি বলতে ডিবিএমএসের মধ্যস্থিত ডেটা স্টোরেজের একটা পার্ট, সাপোজ একটা এর অংশ, সেটাকে বলা হবে ডেটা ডিকশনারি। তার মধ্যে কী তথ্য থাকবে না, আমরা ডেটাবেসের মধ্যে যে সমস্ত টেবিল বানাচ্ছি বা তার মধ্যে যেসব রোগুলো বানাচ্ছি, কতগুলো রো, কী কী টেবিল, বা প্রতিটা টেবিলের মধ্যে কী কী ধরনের কলাম আছে, কী কী ধরনের ডেটা সঞ্চিত থাকবে, তাদের ডেটা টাইপ, এই সবগুলো তো DBMS-কে একটা জায়গায় স্টোর রাখতে হবে, নাহলে ভবিষ্যতে ও কাজ করতে পারবে না ওই টেবিলগুলোকে নিয়ে। যে এই যে ডেটাবেস DBMS-এর যাবতীয় কাজ করার জন্য ওই ডেটাগুলো স্টোর রাখা দরকার। সাপোজ একটা স্টুডেন্ট টেবিল আছে, স্টুডেন্ট টেবিলের নেম আছে, DOB আছে, এইসব কলামগুলো আছে টেবিলের মধ্যে, অ্যাড্রেস আছে, সাপোজ এই 3টে কলাম আছে। তাহলে স্টুডেন্ট টেবিলটার নামটা স্টোর রাখবে, স্টুডেন্ট টেবিলের মধ্যে 3টে যে অ্যাট্রিবিউট আছে সেগুলো স্টোর রাখতে হবে, এবং প্রত্যেকটা ডেটা টাইপ কী, এটা টেক্সট টাইপের, এটা ডেট অ্যান্ড টাইম ডেট টাইপের, অ্যাড্রেসটাও টেক্সট টাইপের। তো এই টাইপগুলো ওকে মনে রাখতে হবে যাতে কিনা এই কাজগুলো করা সম্ভব হবে। তাহলে ওই ডেটা সম্পর্কিত যে ডেটা সেগুলোকে স্টোর রাখার জন্য যে জায়গাটা স্টোরেজের, সেটা হচ্ছে ডেটা ডিকশনারি। আর ওই ধরনের ডেটাকে বলা হয় মেটা ডেটা। ডেটা সম্পর্কিত ডেটা মানে ডেটা অ্যাবাউট ডেটা, এদের বলা হয় মেটা ডেটা। এগুলো এই মেটা ডেটাগুলো স্টোর রাখার জায়গাটাই হচ্ছে ডেটা ডিকশনারি। ঠিক আছে, আজ এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে পরবর্তী অংশ নিয়ে আলোচনা করব। ধন্যবাদ।